আসসালামু আলাইকুম। আজকের আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওকে, তো আমরা আজকে আইসিটির লেকচার নাম্বার 6 শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা স্টার্ট করা হবে। তো এই চ্যাপ্টারের উপর আমাদের টোটাল 3টা লেকচার থাকবে, ঠিক আছে? তো তোমরা জানো চ্যাপ্টার 5 খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে দেখা যায় প্রতি বছর অ্যারাউন্ড 1 থেকে 2টা সিকিউ আসে, ঠিক আছে, এবং এমসিকিউ অংশেও এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এটা আসলে ভবিষ্যৎ জীবনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা বা সামনে যখন তুমি বিভিন্ন প্রজেক্টে কাজ করবে, তখন দেখা যাবে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হচ্ছে, ঠিক আছে? সো এখন থেকে যদি আর কি জিনিসগুলো ভালোভাবে ওইভাবে বেসিক করে তুলতে পারো, জিনিসগুলো তোমার জন্য হেল্পফুল ইন্টার লাইফেও এবং সামনেও। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা যে টপিকগুলো পড়বো তার মধ্যে দেখো কি কি আছে। আমরা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা, তারপরে তোমার ট্রান্সলেটর, স্টেপ অফ প্রোগ্রামিং, আর অ্যালগরিদম, এগুলো নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা শুরু করি। ওকে, তো আমরা শুরুতে একটু কনসেপ্ট অফ প্রোগ্রামিং এর সাথে পরিচিত হই, যে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, হোয়াট ইজ প্রোগ্রাম। তো মনে রাখবা, প্রোগ্রাম এইটা বলতে আসলে বোঝায় ভাইয়া সেট অফ ইনস্ট্রাকশনস কে। প্রোগ্রাম বলতে বোঝায় ভাইয়া সেট অফ ইনস্ট্রাকশনস কে। হ্যাঁ, এখন এই ইনস্ট্রাকশন তুমি কাকে দাও ভাইয়া? এই ইনস্ট্রাকশন তুমি দাও কম্পিউটারকে। হ্যাঁ, তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দাও কেন? কোনো একটা কাজ করানোর জন্য, ঠিক আছে? যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এই যে ধরো এটা তোমার কম্পিউটার। কম্পিউটারে তোমরা জানো যে কম্পিউটারের অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে মূল 3টা পার্ট আমি যদি একটু দেখানোর ট্রাই করি। কম্পিউটারের মেইন 3টা পার্ট আমরা একটু দেখানোর ট্রাই করি। হ্যাঁ, কম্পিউটারের মেইন 3টা পার্ট। তো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার যার মেইন পার্টগুলো তোমার ইনপুট ইউনিট, তারপরে তোমার আউটপুট ইউনিট, আর তোমার প্রসেসর, বা যেটাকে আমরা সংক্ষেপে সিপিইউ বলি। হ্যাঁ, এটা এই যে সিপিইউ বা প্রসেসর। সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো তোমরা জানো ইনপুট ইউনিট থেকে আমরা বিভিন্ন ইনপুট কম্পিউটারে পাঠাইতে পারি। লাইক তুমি মাউস দিয়ে ক্লিক করে করে বিভিন্ন ইনপুট দিতে পারো, বা কিবোর্ড দিয়ে কি প্রেস করে করে বিভিন্ন ইনপুট দিতে পারো। তো এই ইনপুট গুলা মূলত যায় তোমার সিপিইউর কাছে, ঠিক আছে? এই ইনপুট গুলা মূলত যায় তোমার সিপিইউর কাছে। তো সিপিইউ তে মূলত 2টা জিনিস থাকে। 2টা জিনিস কি কি একটু দেখো। একটা তোমার সিপিইউর ভেতরে এএলইউ থাকে। এএলইউ, এই এএলইউ মানে কি? এএলইউ স্ট্যান্ডস ফর অ্যারিথমেটিক, এএলইউ স্ট্যান্ডস ফর অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, ঠিক আছে? এটা এএলইউ। আর আরেকটা যেটা থাকে সেটা তোমার আরেকটা থাকে কন্ট্রোল ইউনিট, ঠিক আছে? কন্ট্রোল ইউনিট। ওকে, এছাড়া আরো একটা জিনিস থাকে আমাদের কম্পিউটারের মধ্যে। আমি যদি এটা একটু দেখাই, আমাদের কম্পিউটারে আরেকটা জিনিস থাকে, সেটা তোমার মেমোরি। মেমোরি থাকে, মেমোরি মেমোরি ঠিক আছে? এই যে, তো এইটা আমাদের ওভারঅল একটা কম্পিউটার। হ্যাঁ, এটা একটা ওভারঅল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম বা ওভারঅল কম্পিউটারের আর্কিটেকচার। তো আমাদের কম্পিউটারে যখন কোন একটা ইনপুট আসে, এই ইনপুটটা মেইনলি যায় সিপিইউ। সিপিইউ অনেকটা কম্পিউটারের ব্রেইনের মতো কাজ করে, বুঝতে পারছো? আমাদের ব্রেইন যেরকম কোনো ডিসিশন মেকিং এ হেল্প করে, একইভাবে সিপিইউ ইনপুটের উপরে মেইন যে কাজটা করা দরকার সেটা কমপ্লিট করতে হেল্প করে, ঠিক আছে? যেমন তুমি ধরো কম্পিউটারকে দিয়ে 2 আর 3 অ্যাড করাতে চাও। তুমি কম্পিউটারকে দিয়ে 2 আর 3 অ্যাড করাতে চাও, এটা ধরো তোমার টার্গেট। তো তুমি কি করবা?
এই যে 2 আর 3, এই দুইটা সংখ্যাকে ইনপুট আকারে কম্পিউটারে পাস করবা, 2 and 3 ইনপুট আকারে তুমি পাস করবা। এই ইনপুটটা তোমার চলে যাবে হচ্ছে সিপিইউ তে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে, বুঝতে পারছো? এখানে যাওয়ার পর এই যে যে এএলইউ দেখতে পারতেছো না, এই এএলইউ সার্কিটটা মূলত হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই অ্যারিথমেটিক ক্যালকুলেশন গুলো করতে হেল্প করে, ঠিক আছে? তো আমাদের 2 আর 3 তার সাথে এই যোগের যে কমান্ড, এটা যখন হচ্ছে তোমার কম্পিউটারের কাছে সিপিইউতে চলে যাবে, তখন কম্পিউটার হচ্ছে এই 2 আর 3 এর যোগফল 5 এটা বের করে আমাদের আউটপুট আকারে দিবে। এই তো, তাহলে এইভাবে হচ্ছে একটা কম্পিউটার কাজ করে, বুঝতে পারছো? আর যদি কম্পিউটারের এই 5 ভ্যালুটাকে স্টোর করে রাখতে হয়, তাহলে সে সেটাকে মেমোরিতে রেখে দিবে, বুঝতে পারছো? তুমি যদি 5 এই আউটপুটটা সেভ করে রাখতে চাও, তাহলে সে মেমোরিতে রেখে দিবে। আর কন্ট্রোল ইউনিট কি কাজ করে? কন্ট্রোল ইউনিট হচ্ছে, তুমি যদি এই এরকম অনেকগুলা কাজ কম্পিউটারকে দাও, এরকম যদি অনেকগুলো কাজ কম্পিউটারকে দাও যে 2 আর 3 যোগ করো, 2 থেকে 3 বিয়োগ করো, এডিশন, সাবট্রাকশন, এরকম অনেকগুলো অপারেশন যদি কম্পিউটারকে দাও, কোন কাজের পর কোন কাজ করতে হবে এইটা মূলত ঠিক করে কন্ট্রোল ইউনিট, সিপিইউর মধ্যে যেটা থাকে, ঠিক আছে? ফাইনালি এইটা হচ্ছে আমাদের কম্পিউটারের স্ট্রাকচার। এই বোঝা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও, হ্যাঁ একটু জানাও বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন তুমি যে কম্পিউটারকে ইনপুট দিবা এবং কম্পিউটার তোমাকে যে আউটপুট দিবে, এই ইনপুট আউটপুট দেওয়ার সময় তুমি যে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করবা, এই কমিউনিকেশনটা কি হচ্ছে তোমার হিউম্যান ল্যাঙ্গুয়েজে হবে? অ্যান্সার হচ্ছে নো, এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজে হবে না, বিকজ কম্পিউটার হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝে না। এই যে তুমি কম্পিউটারকে 2 আর 3 অ্যাড করতে বলবা, এটা কি তুমি হচ্ছে এইভাবেই কম্পিউটারকে দিবা 2+3 এইভাবে কম্পিউটারকে ইনপুট দিবা? এভাবে দিলে তো সে বুঝবে না। কম্পিউটার কাজ করে কিসের উপরে বলো তো? তোমরা পড়ছো এটা? কম্পিউটার কাজ করে হচ্ছে বাইনারি বিটের উপরে, 0 and 1, এইটার উপরে কম্পিউটার কাজ করে, বা এইগুলা কম্পিউটার চিনে। দিজ আর কল্ড বিটস, বাইনারি ডিজিট। কম্পিউটার 0 আর 1 বুঝে, বা হাই ভোল্টেজ লো ভোল্টেজ বুঝে। তাহলে কম্পিউটার যেহেতু বিট বুঝে, তাহলে তুমি কিন্তু কম্পিউটারকে এইভাবে ইনপুট দিলে হবে না, 2+3 এইভাবে দিলে হবে না। রেদার তোমাকে এইটা দিতে হবে কম্পিউটারের ভাষায়। কম্পিউটারের ভাষা বলতে কি বুঝি? এই 0 আর 1 দিয়ে যে ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলি হচ্ছে কম্পিউটারের ভাষা বা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। তাহলে 0 আর 1 ইউজ করে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ফর্ম করি, যেটা দিয়ে কম্পিউটারের সাথে কমিউনিকেট করা যায়, এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বুঝে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি মেশিন ল্যাঙ্গুয়েজে কোনো একটা কোড লেখো, এটাকে কি বলবা? মেশিন কোড, মেশিন কোড। তাহলে এই যে আমরা 2+3 এইটার জন্য যে মেশিন কোডটা লিখতে পারি, ইকুইভ্যালেন্ট যে মেশিন কোডটা লিখতে পারি, সেটা যদি তোমাদের একটু লিখে দেখাই। এই দেখো, তুমি বলবা যে ভাই আপনি এগুলো কি লিখছেন, এগুলো তো কিছু বোঝা যাচ্ছে না, আগা মাথা কিছু বোঝা যাচ্ছে না। আমি জানি তোমরা এটাই বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কি লিখছি, আমি এক্স্যাক্টলি এই 2 আর 3 অ্যাড করার এই কথাটাই কম্পিউটারকে বলছি, বাট কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে বলছি। কিভাবে? এই যে আমি প্রথমে 4টা 0 দিছি বা 4টা হাই ক্লক পালস দিছি, এটার মাধ্যমে কম্পিউটার বুঝবে যে আমি কম্পিউটারকে অ্যাড করতে বলছি। তারপরে আমি 0010 দিছি, এটার মাধ্যমে আমি কম্পিউটারকে বোঝাচ্ছি যে একটা সংখ্যা হচ্ছে 2, আর তারপরে আমি হচ্ছে 0011 দিছি, যার মাধ্যমে আমি বোঝাচ্ছি আরেকটা সংখ্যা হচ্ছে 3। তার মানে ফাইনালি কম্পিউটার বুঝতে পারবে তাকে 2 আর 3 অ্যাড করতে হবে। তো সে আমাকে এই 2 আর 3 অ্যাড করবে কার সাহায্যে? এএলইউর সাহায্যে। অ্যাড করে আমাকে ফাইনালি আউটপুট দিবে হচ্ছে ভাইয়া, আমাকে আউটপুট দিবে হচ্ছে তোমার 0101। এই যে এইটা, this is the output that my computer will generate. এখন তুমি তো বলবা এটা তো আমরা দেখি না। হ্যাঁ, আমরা মনিটরে 5ই দেখবো, বিকজ এটাকে আমাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হবে। So that's how computer works. Computer works in machine language that consists of 0 and 1 binary digits. ক্লিয়ার কিনা বলো? ওকে, ঠিক আছে।
তো আমাদের এই যে তোমার কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ফর্ম হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি, দ্যাটস ইট। মেশিন ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আবার তুমি যেসব ল্যাঙ্গুয়েজ চিনো, যেরকম হচ্ছে তুমি সি চিনো, তারপরে তুমি হচ্ছে পাইথন চিনো, তারপরে তুমি হচ্ছে ভাই জাভা চিনো, এই যে তুমি যেসব ল্যাঙ্গুয়েজ চিনো এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ডিফারেন্স কি মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে এগুলোর ডিফারেন্স কি? আমরা একটু ডিফারেন্সের জায়গাটা দেখি। ডিফারেন্সের জায়গাটা হচ্ছে ভাইয়া যে মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কম্পিউটার বুঝে, কম্পিউটারের জন্য বোঝা ইজি, সো কম্পিউটার অনেক ফাস্ট বুঝতে পারে। বাট মানুষের জন্য কি এটা ইজি? তুমি চিন্তা করে বলো তো, তোমরা একটু বলো, মেশিন ল্যাঙ্গুয়েজ যদি তোমাকে আমি শিখতে বলি, তুমি কি ইজিলি এটা শিখতে পারবা, বা তোমার কাছে কি এটা ইউজ করতে কমফোর্টেবল লাগবে? হোয়াট ইজ ইউর রেসপন্স? না, ভেরি গুড। হ্যাঁ, এটা মানুষের পক্ষে ক্যাচ করা অত ইজি না, বিকজ অনলি 0 and 1 এটা দিয়ে হচ্ছে তোমার অনেক অনেক কথা বলতে হবে, সো এটা এত ইজি হবে না। তো মেশিন ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা দেখো বলতেছি ভাই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বিকজ ইটস ভেরি ওল্ড। ইটস নট দ্যাট ইউজফুল ফর আস, ঠিক আছে, ফর হিউম্যানস। তো হিউম্যানের জন্য এটা আসলে খুব বেশি ইউজফুল না, বিকজ 0 আর 1 দিয়ে আসলে অনেক অনেক ইনস্ট্রাকশন তোমার বানানো সম্ভব, যেগুলো মুখস্থ রাখতে হবে। ইটস নট দ্যাট ইজি। তো মেশিন ল্যাঙ্গুয়েজ মানুষের জন্য অতটা হেল্পফুল হইল না, বাট কম্পিউটার এটার উপরেই কাজ করে। তো মানুষ যেটা চিন্তা করলো যে আচ্ছা, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝুক, আমি আমার কাজ সহজ করার জন্য কম্পিউটারকে আরেকটু সহজভাবে ইনপুট দিব। কম্পিউটার হয়তো ফাইনালি ওইটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিবে। তো সেখান থেকে চলে যাওয়া হইলো তোমার এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো মানুষ যেটা করলো, তারা বলল যে আচ্ছা, আমি তোমার হচ্ছে এইভাবে তোমার মেশিন ল্যাঙ্গুয়েজে ইনপুট না দিয়ে আমি হচ্ছে তোমার আরেকটু ভালোভাবে, আরেকটু তোমার হচ্ছে সহজভাবে ইনপুট দিব। ঠিক আছে, যেমন আমি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করে ইনপুট দিব। এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে একটু ডেভেলপড, একটু ইজিয়ার। যেমন এখানে তুমি 2 আর 3 যোগ করার জন্য তুমি কিন্তু এই যে 0 1 0 1 এইভাবে এত বিদঘুটে জিনিস লিখবা না, রেদার তুমি হচ্ছে এই যে অ্যাড 2, 3 এরকম একটা হচ্ছে ধরো কমান্ড দিবা, যেটা মাচ ইজিয়ার দেন হোয়াট উই ইউজড ইন মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে এটা ইজিয়ার, এটা তুমি আশা করি বুঝতে পারতেছো। তাহলে এইটা আমরা মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা নতুন আরেকটু সহজ উপায় ইনভেন্ট করলাম। তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এরকম আরো কমান্ড আছে, এই যে অ্যাডিশন করার জন্য যেরকম তুমি অ্যাড কমান্ডটা ইউজ করো, এরকম ভাবে সাবট্রাকশন করার জন্য সাব কমান্ডটা ইউজ করা হয়, মাল্টিপ্লিকেশন করার জন্য MUL কমান্ডটা ইউজ করা হয়, ডিভিশন করার জন্য div, এরকম বিভিন্ন কমান্ড আছে। তো দিজ আর কল্ড অপারেশন কোড ইন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আমরা তোমার নেমোনিক ল্যাঙ্গুয়েজও বলি, বিকজ এখানে অনেক নেমোনিক ইউজ করা হয় কমান্ড দেওয়ার জন্য, বা অনেক সিম্বল ইউজ করা হয়, এই কারণে এটাকে নেমোনিক ল্যাঙ্গুয়েজ বা সিম্বল বেসড ল্যাঙ্গুয়েজও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে এক ধাপ উপরে উঠে কই গেলাম? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম। এটাকে বলা হয় এই জন্য দেখো সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও যে খুব বেশি হেল্পফুল বা ইউজফুল তাও কিন্তু না, বিকজ এখানে একটা সিম্পল কাজ করার জন্য তোমার অনেক কথা লিখতে হবে। এই যে একটা সিম্পল অ্যাডিশন করার জন্য এত কথা লিখতে হচ্ছে, তুমি এর তো সহজে অ্যাডিশনের কাজ করতে পারো সি ল্যাঙ্গুয়েজে বা অন্য ল্যাঙ্গুয়েজে। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও নট দ্যাট ইউজফুল, এটা অনেক স্লো। সো আমরা এই জন্য চলে গেলাম এর চেয়ে আপগ্রেডেড একটা ভার্সনে, যেটা হচ্ছে এই যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে আছে হচ্ছে তোমার সি ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে তুমি পড়াশোনা করছো। তো সি ল্যাঙ্গুয়েজ ইজ মাচ ডেভেলপড দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা আমরা অনেক তোমার হচ্ছে অ্যাডভান্স কাজ করতে পারি, বিকজ সি ল্যাঙ্গুয়েজ ইজ মাচ ক্লোজার টু আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের ম্যাক্সিমাম কমান্ড আমাদের ইংলিশ ওয়ার্ড থেকেই নেওয়া, সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইজি ফর আস টু ইন্টারপ্রেট দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, ভেরি গুড জায়ান। তাহলে সি ল্যাঙ্গুয়েজ এইটা কিন্তু আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের চেয়ে ডেভেলপ। এরপর সি ল্যাঙ্গুয়েজকে আরো বেশি তোমার পাওয়ারফুল করার জন্য বা আরো বেশি ওয়াইড অ্যাপ্লিকেবল করার জন্য এটাকে আরো উপরে নিয়ে বানানো হইলো হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ অথবা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে আছে হচ্ছে তোমার
সি প্লাস প্লাস, জাভা, এগুলা, পাইথন। অ্যান্ড ফাইনালি এখান থেকে চলে যাওয়া হলো ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে তুমি নর্মালি কথা বলবো ওইটাই হচ্ছে তোমার প্রোগ্রামিং কোড হিসাবে যাবে। তাহলে এটার একটা এক্সাম্পল লিখে রাখো, ওপিএস 5। ওকে, তো দিজ আর সাম জেনারেশনস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন তুমি যত ফার্স্ট জেনারেশন থেকে দূরে যাচ্ছ, তুমি কিন্তু কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ থেকে দূরে যাচ্ছ। সো কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ থেকে দূরে যাওয়ার অর্থ কি এটা বুঝো। তোমার কম্পিউটারকে দিয়ে কাজ করাইতে হলে কিন্তু মেশিন কোডেই কাজ করাইতে হবে। কম্পিউটার কিন্তু এই যে অ্যাসেম্বলি, থার্ড, ফোর্থ, ফিফথ জেনারেশন এগুলো বুঝে না। কম্পিউটার বুঝে অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে তুমি যত হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজেই কাজ করো না কেন, আলটিমেটলি কম্পিউটারকে সেটা বুঝাইতে হলে তোমাকে কিন্তু এই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। সো দেয়ার আর সাম কনভার্সন স্টেপস, দ্যাট আর নিডেড ইন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ। So this is a trade-off. Machine language, it's difficult for us to interpret or to learn, but it's much faster than higher level language. Higher level language is easier for us to learn, but it's difficult for machine to understand or computer to understand. It must be translated first before executing the commands. ঠিক আছে, তাহলে একটা ট্রেড অফ আছে যে তুমি হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করলা, বাট ওইটাকে তুমি ডিরেক্ট কম্পিউটারে ইনপুট দিতে পারবে না, প্রসেসরে ডিরেক্ট দিতে পারবে না, তার আগে তোমাকে ওইটা মেশিন কোডে কনভার্ট করতে হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? এম আই ক্লিয়ার টু ইউ গাইস? ওকে, ভেরি গুড। এখন আমরা আরেকটা ওয়েতে আমাদের ল্যাঙ্গুয়েজগুলোকে ক্যাটাগরাইজ করব, সেটা হচ্ছে লেভেল ওয়াইজ। তো তুমি দেখতে পাচ্ছ তিনটা ক্যাটাগরি আছে এখানে, লো, মিড, হাই লেভেল। তো এখানে লো লেভেল বলতে আমরা বোঝাচ্ছি এমন সব ল্যাঙ্গুয়েজ যেগুলা ক্লোজ টু দ্য কম্পিউটার, ক্লোজ টু দ্য মেশিন। কি কি? একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ক্লোজ টু দ্য কম্পিউটার, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদিও মেশিন ল্যাঙ্গুয়েজের চেয়ে একটু আপগ্রেডেড, বাট স্টিল উই ক্যান সে দ্যাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ close to the machine. So that's why assembly and machine are together consists low level language. ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এইগুলো হচ্ছে কম্পিউটারের জন্য ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা পরবর্তীতে যাই হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজের একটা খুবই পপুলার এক্সাম্পল হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। সো সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, এটাকে আমরা বলি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বিকজ it's close to the computer. Also it's very easier for us human to understand the language or to use the language. So C language is a very powerful language. With this language you can control the memory or control the hardware. That's why it is called mid level language. So একটা question খুবই common, জায়ান বলছো ফ্লোট দিয়ে সব করলে কি হবে, ডাবল ইউজ করা যাবে নাকি মাঝে মধ্যে? হ্যাঁ, ডাবলের হচ্ছে ক্যাপাসিটি বেশি, ডাবলে তুমি হচ্ছে বেশি বড় সাইজের ভ্যালু রাখতে পারবা। ঠিক আছে, এটা আমরা পড়বো নেক্সট ক্লাসে পড়বো, ডেটা টাইপ যখন পড়বো। ডাবলে হচ্ছে তোমাকে 8 বাইট জায়গা দেওয়া হয়, ফ্লোটে 4 বাইট। ওকে, সো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা কোশ্চেন আসে, ওয়াই ইজ সি ল্যাঙ্গুয়েজ ইজ এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা একটা কোশ্চেন কিন্তু। সো তখন তোমাকে অ্যান্সার করতে হবে এইভাবে যে উইথ দ্য হেল্প অফ সি ল্যাঙ্গুয়েজ উই ক্যান কন্ট্রোল অর ম্যানিপুলেট দ্য হার্ডওয়্যার। অলসো ইট ইজ ভেরি easier for humans to understand or to use this language. That's why it is called mid-level language. That means that it is close to the machine as well as it is close to the human. That's why it is called mid-level language. ঠিক আছে, ওকে। mid-level language থেকে আমরা যাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে সি প্লাস প্লাস, জাভা, এটসেট্রা, পাইথন, এগুলো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে লেভেল ওয়াইজ ক্যাটাগরিটা দেখে ফেললাম। তো আমি হচ্ছে তোমাদেরকে প্রথম যে এমসিকিউটা দেখাচ্ছি, এখানে দেখো বলতেছে হোয়াট ইজ দ্য লোয়েস্ট লেভেল ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা একটা অ্যান্সার করো তো, লোয়েস্ট লেভেলটা কি হবে? ভেরি গুড, ভেরি গুড, মেশিন ল্যাঙ্গুয়েজ। একদম লোয়েস্ট হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ক্লোজ টু দ্য কম্পিউটার। ভেরি গুড। সো দিস ইজ কুইজ 1। কোশ্চেনটা পড়ো, আমি হচ্ছে পোল দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইচ ইজ দ্য মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন ডি, ভেরি গুড, দ্যাট ইজ সি। সি হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখো এটা হচ্ছে 23 সালের কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। আমি লিডার বোর্ডটা শেয়ার করতেছি। লিডার বোর্ডে দেখা যাচ্ছে তাসিন সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে জায়ান, রাফিয়া এবং আরওয়ানকে তোমাদের সবাইকে কনগ্রেচুলেশনস। ওকে, এই এমসিকিউটাতে বলতেছে উইচ ল্যাঙ্গুয়েজ ইজ রিটেন ইন সাইন ল্যাঙ্গুয়েজ। বলো তো এটা কি পড়াইছি কিনা? সাইন ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলা হয়? সাইন বেসড ল্যাঙ্গুয়েজ কোনটা বলো তো ভাই? সাইন বেসড ল্যাঙ্গুয়েজ কোনটা? ভেরি গুড, ভেরি গুড। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি ইজ কল্ড সাইন বেসড, সিম্বল বেসড, নেমোনিক বেসড ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড। ওকে, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে তোমার ট্রান্সলেটর প্রোগ্রাম। ওকে, তো তুমি মাত্র শিখলা যে আমাদের যখন কোড করতে হয় তখন মোস্টলি হচ্ছে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করি, বাট কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ডস মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মাঝখানে একটা ট্রান্সলেটর লাগবে না বলতো? আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড করতে কমফোর্টেবল, কম্পিউটার বোঝে অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে দেয়ার নিডস টু বি সাম মেকানিজম দ্যাট কনভার্টস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোড ইনটু মেশিন ল্যাঙ্গুয়েজ কোড, রাইট? সো ওই মেকানিজমটাই হচ্ছে আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম। So what translator program does is it takes input source code and turns it into object code. Very simple. আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম ইনপুট হিসেবে নেয় সোর্স কোড। সোর্স কোড মিন্স কোড রিটেন ইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা এটসেট্রা। এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে। সো সোর্স কোডকে হচ্ছে ইনপুট হিসেবে দেওয়া হয় ট্রান্সলেটর প্রোগ্রামে। হোয়াট ট্রান্সলেটর প্রোগ্রাম ডাজ ইট, ইট reads the source code and converts it into object code. Object code is the code that is written in machine language. I mean the language which consists only 0 and 1. That's it. তাহলে ট্রান্সলেটর প্রোগ্রাম কি, এটা কি বোঝা গেছে? It is a program that does this conversion process or translation process. Clear? Very good, very good, sweet. তো আমরা এখন ট্রান্সলেটর প্রোগ্রামের টাইপ গুলো দেখবো। So there are 3 types of translator program. Why there are types or category in translator program? Because there are different types of translator program have different working mechanism. So their working mechanism is different. They all have same purpose, that is to translate source code into object code, but their translation mechanism is different. That's why we categorize these into 3 different types. আশা করি বোঝা যাচ্ছে। তো এই 3টা টাইপের মধ্যে আমাদের কম্পাইলার আর ইন্টারপ্রেটার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। রাইট দ্য ডিফারেন্স বিটুইন কম্পাইলার এন্ড ইন্টারপ্রেটার। দিস ইজ এ ভেরি পপুলার কোশ্চেন which appears in question B. ওকে, তাহলে আমরা এখন দেখব প্রত্যেকটা। ফার্স্ট, অ্যাসেম্বলার। What assembler does is it translates assembly code into machine code. অ্যাসেম্বলি কোডকে আমাদের অ্যাসেম্বলার হচ্ছে মেশিন কোডে কনভার্ট করে। দ্যাটস ইট, তোমার আর কিছু জানতে হবে না এখান থেকে। কম্পাইলার and interpreter, both of these translator program does the same thing, that is it converts source code. Source code means code written in 3rd, 4th or 5th generation language. সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করা, এইটাই হচ্ছে আমাদের কম্পাইলার আর ইন্টারপ্রেটারের কাজ। বাট দেয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স ইন হাউ দিস টু ট্রান্সলেটর প্রোগ্রাম ডাজ দিস ওয়ার্ক। কম্পাইলার যেটা করে, ভালো করে ভাইয়া মনোযোগ দাও, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। কম্পাইলার যেটা করে এটা হচ্ছে ইট ট্রান্সলেটস দ্য হোল কোড অ্যাট ওয়ান্স। It translates the whole code at once. That is, it first reads the whole code, then it translates the whole code at once. That's the major point. The way interpreter is different from compiler is that এটা কিন্তু পুরোটা একবারে ট্রান্সলেট করে না। ইন্টারপ্রেটার যেটা করে, it translates the code line by line.
অর্থাৎ এই কোডটা কম্পাইলারের কাছে গেলে পুরাটা একবারে অবজেক্ট কোডে কনভার্ট করে দিবে, রাদার ইন্টারপ্রেটারের কাছে গেলে ও এক লাইন করে কনভার্ট করবে, লাইন বাই লাইন। আশা করি বোঝা গেছে। তাহলে দুইজনের ট্রান্সলেশনের মধ্যে যদি ডিফারেন্স থাকে, তাহলে কোডের মধ্যে যদি কোনো ভুল থাকে, ভুল থাকতেই পারে, খুবই কমন। তোমার কোডে কোনো একটা রুল তুমি ফলো করো নাই, ভুল থাকতেই পারে, ইটস ভেরি কমন। কোডে যদি কোনো ভুল থাকে, কম্পাইলার আর ইন্টারপ্রেটার তারা কি ডিফারেন্ট ওয়েতে ভুলটা প্রেজেন্ট করবে? অ্যাবসলিউটলি। কম্পাইলার shows all error at once. কম্পাইলার যত এরর তোমার কোডে থাকে, ভুল তোমার কোডে থাকে, সবগুলোকে একবারে দেখায়। বাট ইন্টারপ্রেটার ইজ ডিফারেন্ট। ইন্টারপ্রেটার হচ্ছে shows error one by one, একটা একটা করে ভুল দেখায়। তারপর কম্পাইলার এটা হচ্ছে ফাস্ট, ইন্টারপ্রেটার স্লো। আশা করি বুঝতে পারতেছো কেন। বিকজ কম্পাইলার একবারে পুরোটা কনভার্ট করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে। দ্যাটস ওয়াই কম্পাইলার ইজ ফাস্ট ইন এক্সিকিউটিং দ্য প্রোগ্রাম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাও। এটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন ছিল। ওকে, তো তোমাদের জন্য এটা একটা কুইজ। তোমরা কোশ্চেনটা দেখো, আমি পোলটা দিয়ে দিচ্ছি। ওকে, পোল দিয়ে দিচ্ছি, সবাই অ্যান্সার করো। ওকে, আমি পোল এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন সি, অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে দেওয়া আছে সোর্স কোড, তারপর একটা বক্স যেখানে একটা কোশ্চেন মার্ক, তারপরে অবজেক্ট কোড। বলছে হোয়াট উইল বি ইন দ্য কোশ্চেন মার্ক স্পেস। তো তোমাকে যেহেতু এখানে লাইন বাই লাইন এরকম কিছু বলা নাই, এটা মনে রাখবে, একটা ট্রিক। লাইন বাই লাইন, হ্যাঁ, এইভাবে যদি কিছু বলা না থাকে তখন তুমি সবসময় বুঝবা এই ট্রান্সলেটর প্রোগ্রামটা হচ্ছে কম্পাইলার। এই দেখো, সোর্স কোড ইনপুট নিচ্ছে, তারপর ওই পুরাটাকে একবার অবজেক্ট করে কনভার্ট করতেছে। সো দিস ট্রান্সলেটর প্রোগ্রাম ইজ কম্পাইলার। ভেরি গুড। তো লিডার বোর্ডটা শেয়ার করি, দেখা যাচ্ছে তাসিন, জায়ান, রহিম এবং আর অনেকে আসো। তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন, ভেরি গুড। কুইজ নাম্বার 3, সবাই কোশ্চেনটা পড়ো, রিসেন্ট কোশ্চেন, 25 সালের কোশ্চেন। আমি পোলটা দিচ্ছি। ওকে, পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন ডি, হুইচ ইজ নট কারেক্ট। দেখো, তোমরা একটু তাড়াহুড়া করো, একটু তোমরা হচ্ছে কেন জানি প্যানিক করো, দ্যাটস ওয়াই ইউ চুজ দ্য রং অপশন। তো এখানে আমাদের বলা ছিল দ্য অপারেশন কোড অফ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর এমইউএল এসইউপি অ্যাড। এই দেখো ভাই, তোমরা সবাই এইটাকে কারেক্ট বা এটাকে হচ্ছে একটা ভ্যালিড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড হিসেবে চিন্তা করছো, বাট তোমরা কেউই খেয়াল করো নাই এখানে ছিল এসইউপি, নট এসইউবি। আমার মনে হয় যারা অপশন ডি দাগাইছো তারা ভাবছো এখানে এসইউবি ছিল, নট এসইউবি, নট সাব, ইটস এসইউপি। নট এসইউপি ইজ নট এ ভ্যালিড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অপারেশন কোড। তো ইউ গট ইট রং। এটা এসইউপি কোনো ভ্যালিড কোনো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কমান্ড না, না, না। এমইউএল, হ্যাঁ ভ্যালিড মাল্টিপ্লিকেশনের জন্য, অ্যাড ভ্যালিড এডিশনের জন্য। তো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। ওকে, যারা ক্লাস করছো তারা পারছো, আমি লিখে দিছি কিন্তু লিস্ট অফ অ্যাসেম্বলি কোড আমি লিখে দিছি। তাসিন কারেক্ট অ্যান্সার দিয়েছে, এরপরে হচ্ছে জানিতা, রাহিম এবং আর অনেকে। তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন। ওকে, এই এমসিকিউটা অ্যান্সার করা ট্রাই করো তো, একটু দেখো তো এটা। ফিচার্স অফ দ্য কম্পাইলার আর কি বলো তো? স্লো ইন টেস্টিং অ্যান্ড ডিবাগিং। ইজ ইট কারেক্ট? স্লো ইন টেস্টিং অ্যান্ড ডিবাগিং, ইয়েস, ইটস কারেক্ট।
Compiler is slow in testing and debugging. Why? Because it shows all the error at once. That's why it is slow in testing and debugging. Interpreter is faster in testing and debugging because it shows error line by line. That's why it is faster in catching the error. Faster in catching the error. Interpreter faster in catching the error. But compiler is slow in testing and debugging. And testing and debugging means so catching bug. Debugging means catching bug or error. Right? Okay. Program execution takes longer. No, this is not correct. Program execution is faster in compiler because it converts all the source code into object code at once. So option number 2 is statement number 2 is false. Third number statement is the translated program is converted into a complete machine program. That's right. So correct answer is option B. Yes. এই কোশ্চেনটা হচ্ছে বইয়ের ডিরেক্ট লাইন, যারা বই পড়ো তারা পারবা এটা। Which of the following language is used in artificial language? Exactly, Tasin. Compiler faster to execute but slower to debug. Exactly. হ্যাঁ, Oraka, very good, correct answer. Lisp is a language that is used in artificial language. আমি আরো কিছু তোমাদের দেই, তোমার হচ্ছে আরো কিছু এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেই যেটা বইয়ে আছে, যারা এআই এর কাজে ইউজ হয়। এআই মিন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো একটা আছে হচ্ছে SHRLDU, তারপরে আছে হচ্ছে তোমার লিস্প, তারপরে আছে ক্লিস্প, তারপরে আছে হচ্ছে তোমার C++, তারপরে আছে প্রলগ। এটা দেখবো বইয়ে আছে। এক্স্যাক্টলি। What is the job of an interpreter? দেখো তো এটা, what is the job of an interpreter? Exactly, translates one line at a time. Very good. Difference between compiler and interpreter is? What are the differences between compiler and interpreter? In case of translation, yes, translation এর ক্ষেত্রে একটা পুরোটা একসাথে করে একটা লাইন বাই লাইন। In case of speed of work, exactly. In case of misrepresentation, এই misrepresentationটা আসলে error কে বোঝায়, error. So all of these are correct. Very good, Oraka, very good. ওকে, আমরা এখন কিছু সিকিউ সলভ করব। চলো, এটা রিসেন্ট টাইমসে আসা একটা সিকিউ। দেখো, ঢাকা বোর্ড 24, মারুফ used PHP language to create a web application whose translator program translates code one line after another. বলো, মারুফ যে ট্রান্সলেটর প্রোগ্রামটা ইউজ করে সেটা কি করে? ট্রান্সলেট করে কোড ওয়ান লাইন আফটার অ্যানাদার। তার মানে মারুফ কোন ট্রান্সলেটর প্রোগ্রাম ইউজ করতেছে বলো? ভেরি গুড, ইন্টারপ্রেটার। On the other hand, Mizan uses C++ language and creates a software whose translator translates whole program together. বলো, মিজান কোন ট্রান্সলেটর ইউজ করতেছে? ভেরি গুড, কম্পাইলার। এখন আসো কোশ্চেনে। সি নাম্বার কোশ্চেন, what type of translator did the language of Mizan use in the STEM? Compiler, পেরে গেছি। Question D, between the translator programs used by Maruf and Mizan, which one is relatively easier to debug programs? ঠান্ডা মাথায় অ্যান্সার করো। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে কোনটা ডিবাগ করার জন্য মোর ইউজফুল? বলো 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 বলো। ভেরি গুড, ইন্টারপ্রেটার ইজ মোর ইউজফুল ফর ডিবাগিং। এক্স্যাক্টলি। তাহলে এইগুলা এখন সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবা। ভেরি গুড। আমরা এখন এই সিকিউটা দেখি। দেখো, পাপন মেড আ প্রোগ্রাম ফর ফাইন্ডিং দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইন আ 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ পাপন একটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করছে। পাপনের ফ্রেন্ড আপন wrote a program for this in a different language which is executed quickly and occupies very little memory. তাহলে বলো, পাপনের ইউজ করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা হতে পারে আর আপনের ইউজ করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা হতে পারে? বলো বলো বলো।
পাপন কোনটা ইউজ করছে বলো, কি বুঝলা? ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, it could be C++, Java, Python, etc., which belongs to fourth generation language. Exactly, that's incorrect. আপন কোনটা ইউজ করছে দেখি, এইটাই সবচেয়ে ক্রিটিক্যাল। আপন কোনটা ইউজ করছে বলো তো? এই যে পরেরটা, আপন। না 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 না, সি না, সি না, এই তো। No, 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 no. It's machine language. It's machine. Which executes very quickly and occupies very little memory. কি বুঝলা? ভেরি কুইকলি কোনটা হচ্ছে তোমার হবে, এক্সিকিউট হবে বলো তো? ভেরি কুইকলি কোনটা এক্সিকিউট হবে? মেশিন ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার কি হবে বলো? অ্যান্সারটা হবে হচ্ছে, এখানে কোশ্চেনে বলা আছে which of the programming language mentioned in the stem is more convenient to use. Of course, fourth generation language, because it is human friendly. বুঝতে পারছো? ওকে, নাও দিস কোশ্চেন, এটা অলরেডি করাইছি তোমাদেরকে, তোমরা একটু দেখো তো এটা বুঝতে পারছো কিনা। বলছে ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ কম্পিউটার অ্যাকর্ডিং টু দ্য স্টেম অফ ব্লক ডায়াগ্রাম 2। এখানে কম্পিউটারের স্ট্রাকচারটা দেখানো আছে, তোমরা কি এটা ধরতে পারছো? আজকে পড়াইছি। এক্স্যাক্টলি, দিস ইজ ইনপুট, দিস ইজ আউটপুট, ALU, কন্ট্রোল, দিস ইজ মেমোরি। শেষ। ভেরি গুড, ভেরি গুড। আশা করি বুঝছো। ওকে, নাও বাগ। So bug means error. Bug means error. তোমার কোডে যদি কোনো বাগ থাকে, এর মানে হচ্ছে তোমার কোডে কোনো এরর আছে। বুঝতে পারছো? যেমন আমি একটা এক্সাম্পল দিই, সবাই একটু দেখো তো। How many bugs are there in this code? বলো। কয়টা বাগ আছে? How many bugs? বুঝতে পারতেছো না? 4, no, 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 not 4. Actually 2. Let's see. এই যে আমি এখানে একটা পেয়ার অফ ব্র্যাকেট মিস করছি, নাম্বার 1, আর এই যে এখানে একটা সেমিকোলন দেইনি, নাম্বার 2। রিটার্ন 0 অপশনাল, ওটা দিলেও হয় না দিলেও হয়। সো দিজ আর বাগ, এরর। তো তুমি যদি এই কোড রান করতে যাও, কম্পাইলার তোমাকে এরর দিবে। কম্পাইলার বলবে যে ইউ নিড টু ফিক্স দ্য এরর ফার্স্ট, দেন রিকম্পাইল অ্যাগেইন। তাহলে তোমার হচ্ছে কোডে কি আছে? বাগ আছে। বুঝতে পারছো? সো বাগ মিন্স এরর। বাগ মিন্স এরর that needs to be fixed first before compiling your code. আচ্ছা, ডিবাগ মানে কি? ডিবাগ মানে হচ্ছে বাগ ফিক্স করা। সো ডিবাগ মিন্স ফিক্সিং বাগ। What debug means is fixing bug. বাগ ফিক্স করাকে কি বলা হয়? ডিবাগ। ওকে, ভেরি গুড। তাহলে এইটার অ্যান্সারটা কি হবে চিন্তা করো তো। হোয়াট ইজ দ্য মেথড অফ ফাইন্ডিং প্রোগ্রাম এরর্স এন্ড কারেক্টিং দেম? অ্যান্সার কি হবে বলো? ভেরি গুড, ডিবাগিং। অ্যাবসলিউটলি কারেক্ট।
ওকে, আমরা এখন দেখব স্টেপস অফ প্রোগ্রাম কনস্ট্রাকশন। তো প্রোগ্রাম কনস্ট্রাকশনের কিছু স্টেপ আছে, এই যে এগুলা কোশ্চেনে আসে। আমাদের প্রথম স্টেপটা হচ্ছে প্রবলেম স্পেসিফিকেশন, প্রবলেমটা স্পেসিফাই করা, যে হোয়াট ইজ ইউর প্রবলেম অ্যাবাউট। ফর এক্সাম্পল, আমি যদি 2 আর 3 অ্যাড করতে চাই, মাই প্রবলেম ইজ অ্যাবাউট অ্যাডিং 2 and 3. So that's problem specification. Problem analysis, what are the possible solutions that you can apply? So this is problem analysis stage. So এই স্টেপগুলো তোমাকে ফলো করতে হবে প্রবলেম সলভ করার সময়, কোডিং করার সময়, প্রোগ্রামিং করার সময়। ওকে, প্রবলেম অ্যানালাইসিস বুঝতে পেরেছি। প্রবলেম অ্যানালাইসিসের সময় 20 থেকে 40% টাইম লাগে। টোটাল প্রোগ্রামিং করার যে টাইম, তার 20 থেকে 40% এখানে চলে যায়। প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডিজাইনে আমরা 3টা কাজ করি। আমরা আমাদের সলিউশনের অ্যালগোরিদম ডেভেলপ করি, অথবা আমরা সেটাকে ফ্লো চার্টে দেখাই, অথবা আমরা সুডো কোড জেনারেট করি। সুডো কোড মিনস একটা স্যাম্পল কোড, মানে হচ্ছে যেটা আর কি প্রপারলি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফলো করে লেখা হয় নাই, জাস্ট একটা সলিউশন লেখা হয়েছে ধাপে ধাপে। তাহলে এইটা হচ্ছে প্রোগ্রাম ডিজাইনের 3টা স্টেজ। সো এই স্টেজে হচ্ছে তুমি তোমার সলিউশনটাকে তুমি হচ্ছে রিপ্রেজেন্ট করো। প্রোগ্রাম ডেভেলপমেন্টে হচ্ছে তুমি কোড করো, কোডিং করো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করো। ইমপ্লিমেন্টেশনে গিয়ে তুমি হচ্ছে তুমি বাগ খুঁজে বের করো, তুমি তোমার কোডে কোনো বাগ থাকলে সেটা খুঁজে ডিবাগ করো। আর ফাইনালি লাস্ট 2 স্টেজে যেটা করা হয়, ডকুমেন্টেশনে হচ্ছে তোমার কোডে তুমি কি কি করছো সেগুলো লিখে রাখো। মেইনটেনেন্সে হচ্ছে তোমার কোনো প্রবলেম যদি থাকে কোডে, সেটাকে ফিক্স করো। ইজ ইট ক্লিয়ার? এই 7টা স্টেপ কি ক্লিয়ার বলো তো? সবার কাছ থেকে রেসপন্স চাই। ভেরি গুড, ক্লিয়ার। তাহলে এইটার অ্যান্সার দাও তো। এটা কিন্তু বই থেকে আসা একটা কোশ্চেন, বইয়ের ডিরেক্ট লাইন। Very good. 20 to 40% time of programming design model is spent for which of the following? Problem analysis. মানে প্রবলেমটা নিয়ে কাজ করা, সলিউশন কি হইতে পারে না হইতে পারে সেটা নিয়ে ভাবা। এটা কিন্তু মেজর টাইম দেয়, তাই না? সলিউশন একবার বুঝতে পারলে বাকিটা ইজি। ওকে, ঠিক আছে। তো আমরা অ্যালগোরিদম এরপরে শুরু করব, বাট তার আগে তোমাদেরকে একটা ব্রেক দিতে চাচ্ছি। তোমরা হয়তো অনেকেই ডিনার করবা বা রেস্ট নিবা একটু, তো তোমাদের একটা ব্রেক দেই, হ্যাঁ? তারপরে আমরা আবার শুরু করব। আমাদের ফার্স্ট পার্ট শেষ, এখন আরেকটা পার্ট বাকি আছে, এটা হচ্ছে আমরা ব্রেক থেকে এসে তারপর শুরু করব। ওকে, ঠিক আছে। তাহলে ব্রেক শেষে আবার দেখা হচ্ছে সবার সাথে।
ওকে, ব্রেক শেষে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা এখন যেই টপিকটা শুরু করব সেটা হচ্ছে তোমার অ্যালগোরিদম, ঠিক আছে? তো অ্যালগোরিদম বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যে স্টেপস অফ আ ওয়ার্ক, হ্যাঁ, অর্থাৎ তুমি একটা টাস্ক কমপ্লিট করার জন্য যে স্টেপগুলো ফলো করবা সেই স্টেপগুলোকে একসাথে বলা হয় অ্যালগোরিদম। তো আমি একটু লিখি। ওকে, তো এটাকে আমরা বলতে পারি একটা অ্যালগোরিদমের ডেফিনেশন, যে একটা টাস্ক কমপ্লিট করার জন্য যেই স্টেপগুলো আমাদের সিকোয়েন্সিয়ালি ফলো করতে হয় এগুলোকে আমরা বলি হচ্ছে একসাথে বলি আমরা অ্যালগোরিদম। তো আমরা একটা এক্সাম্পল নিয়ে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ওকে, তো আমি হচ্ছে তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে সহজ একটা এক্সাম্পল আগে দেখাই, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য জিনিসটা ইজি লাগবে। এই যে আমরা এই সিকিউটা আগে করি, দেখো এটা অনেক ইজি, এটা করি, তারপরে আমরা হচ্ছে আরো জিনিসপত্র দেখবো। তো এখানে বলছে write the algorithm to find the perimeter of the figure mentioned in the stem. তো আমাদের এই ফিগারটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের যার তিনটা এজের লেন্থ দেখো দেওয়া আছে এক্স ওয়াই জেড। তো আমি যদি এক্স ওয়াই জেড এর ভ্যালু জানি তাহলে আমি কি পেরিমিটার ক্যালকুলেট করতে পারবো? বলো তো কি হবে পেরিমিটার? কি সিম্পলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড না, অর্থাৎ এজের লেন্থের সামেশন না? তাহলে আমি পেরিমিটারটা স্টেপ বাই স্টেপ কিভাবে ক্যালকুলেট করব? আমার ফার্স্ট স্টেপ যেটা হবে, আমি দেখো সলিউশন শুরু করি। আমার ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমি কাজটা স্টার্ট করব। সো স্টেপ 1 সবসময় মনে রাখবা, অ্যালগোরিদম লিখতে গেলে আমাদের ফার্স্ট স্টেপ যেটা হয় সেটা হচ্ছে স্টার্ট, আর লাস্ট স্টেপটা হচ্ছে এন্ড। এটা একটা তোমার কি বলা যায়, একটা ট্রিভিয়াল ওয়ে টু রাইট অ্যালগোরিদম, ঠিক আছে? ওকে, এরপরে স্টেপ কি হবে চিন্তা করো। এর পরের স্টেপটা হবে তুমি যেই ভেরিয়েবলের ভ্যালুগুলো জানো না সেই ভেরিয়েবলের ভ্যালুগুলো ইনপুট হিসেবে নিয়ে নেওয়া। সবসময় এটা করবা, ঠিক আছে? যখনই অ্যালগোরিদম লিখবা এই জিনিসগুলো ফলো করবা। দেখো আমরা এখানে ভেরিয়েবল হিসেবে এক্স্যাক্টলি আমরা ভেরিয়েবল হিসেবে এখানে এক্স ওয়াই জি এই তিনটা জিনিসের ভ্যালু ইউজার থেকে ইনপুট নিব। আমরা এখানে লিখব ইনপুট এক্স ওয়াই জি, এক্স্যাক্টলি। এর পরের স্টেপটা কি হওয়া উচিত বলো? আমরা পেরিমিটার নামের একটা ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে এস দিয়ে আমি লিখলাম। এই এস এর ভেতরে আমরা পেরিমিটারটা ক্যালকুলেট করব, যেটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, রাইট? তাহলে এই পর্যন্ত আমি পেরিমিটার ক্যালকুলেট করে ফেলছি, ঠিক আছে? এক্স্যাক্টলি। দেন আমি পেরিমিটার ক্যালকুলেট, এটাই তো আমার চাওয়া হয়েছে, পেরিমিটার বের করারটাই তো আমার মেইন কাজ, তাই না? তো তুমি পেরিমিটার যখন বের করে ফেলছো এটাকে এই আউটপুট হিসাবে তুমি দেখানোর জন্য প্রিন্ট করে দিবা। যে এইটা সবসময় লিখতে হয়, তোমাকে যেই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে সেটা ক্যালকুলেট করার পর আউটপুট আকারে দেখাইতে হবে। আউটপুট আকারে আমরা কিভাবে দেখাই, যে প্রিন্ট তারপরে ভেরিয়েবলের নাম আমরা বলে দিই। সেখানে আমি বলতেছি প্রিন্ট এস, মানে হচ্ছে আমি যে আউটপুটটা ক্যালকুলেট করে এস ভেরিয়েবলের ভেতরে রেখেছি সেটাকে আমি ডিসপ্লে করতেছি। আমাদের কাজ কি শেষ না বলো তো? যা যা করার কথা ছিল আমরা কি করে ফেলছি না? আমাদের পেরিমিটার বের করার কথা ছিল, পেরিমিটার বের করছি, সেটা ডিসপ্লেও করাইছি, তাহলে আমাদের কাজ শেষ। তো ফাইনাল স্টেপটা হচ্ছে কি হবে বলো? এন্ড। দেখো বোঝা যাচ্ছে কিনা সবাই একটু দেখো, হ্যাঁ? বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখন একটু ডিফিকাল্ট কিছু প্রবলেম দেখি। এখানে দেখো যেটা বলছে, নাবিল বলছো লেখাগুলো এই অ্যালগোরিদম লেখার সময় ক্যাপিটাল স্মল লেটার কোনো ফ্যাক্টর কিনা না, তুমি যে নর্মালি লিখবা যেভাবে তুমি আর কি ইংলিশে লেখো আর কি নর্মালি লিখবা। মানে অ্যালগোরিদমের ক্ষেত্রে মেইন হচ্ছে
তুমি লজিক গুলা সিরিয়ালি স্টেপ বাই স্টেপ লিখতে পারতেছো কিনা, এটাই মেইন, বুঝতে পারছো? লেখা কম বেশি এটা মেইন না। ওকে, আমাদের দেখো এখানে প্রবলেমটা কি, প্রবলেম ডেসক্রিপশনটা আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রবলেমে আমাদের কি চাওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের প্রবলেম। সেটা কি? সেটা হচ্ছে algorithms for finding the sum and average of whole and even numbers up to 100। আমাদেরকে হোল এবং ইভেন নাম্বার আপ টু 100 এর সামেশন বের করতে হবে। দ্যাট মিনস উই নিড টু ক্যালকুলেট 2 প্লাস 4 প্লাস 6 প্লাস আপ টু 100 and we need to store this in a variable। তাহলে তুমি কিভাবে এটা ক্যালকুলেট করবা? সিম্পলি চিন্তা করো, এটা তুমি যদি মুখে মুখে করতা, কি করতা? তুমি একটা ভেরিয়েবল নিতা, যার ভেতরে রেজাল্টটা রাখবা। তো শুরুতে তার ভেতরে কত রাখবা? 0, বিকজ তুমি এখনো কোনো টার্ম অ্যাড করো নাই। দেন তুমি কি করবা? এই এস এর সাথে একটা একটা করে টার্ম অ্যাড করা শুরু করবা। তো তুমি শুরুতে এস এর সাথে 2 অ্যাড করবা, তারপরে এস এর সাথে 4 অ্যাড করবা, তারপরে 6, এইভাবে করতে 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 100 পর্যন্ত অ্যাড করবা। এরপর যখনই তুমি 100 এর চেয়ে বড় ভ্যালু পাবা, তখনই তোমার অ্যাডিশনের কাজ শেষ। তাহলে তুমি কি করবা? শুরুতে এস এর সাথে 2 অ্যাড করবা। তাহলে এই যে শুরুতে যে তুমি এস এর সাথে 2 অ্যাড করবা এবং তারপর 4, 5 এইভাবে, সরি 4, 6 এইভাবে যে একটা একটা করে নাম্বার অ্যাড করবা, এগুলাকে তোমার এই যে প্রত্যেকটা নাম্বার তুমি এস এর সাথে অ্যাড করতেছো, এগুলোকে কি কোনো একটা ভেরিয়েবলের ভেতরে রাখতে হবে না? হ্যাঁ, রাখতে হবে। সো ওই ভেরিয়েবলটাকে ধরো আমরা বলতেছি এখানে আই, ওই ভেরিয়েবলটাকে ধরো আমরা বলতেছি আই, ঠিক আছে? ওই ভেরিয়েবলটা আই। তো আই এর ভেতরে আমাদের শুরুতে কত থাকবে বলতো? আই এর ভেতরে আমাদের শুরুতে থাকবে 2। কেন? বিকজ ইয়োর ফার্স্ট টার্ম ইজ 2। তোমার সিরিজের ফার্স্ট টার্মটা কিন্তু 2, দেখতেই পাচ্ছ উপরে, সিরিজের ফার্স্ট টার্মটা হচ্ছে 2, দ্যাটস ওয়াই। তাহলে এইটুকু হচ্ছে তোমার স্টার্টিং এর কাজ। স্টার্টিং এ এই কাজটা তোমার করতে হবে, স্টার্টিং এ তোমার এই কাজটা করতে হবে, ঠিক আছে? দেন স্টার্টিং এ এই কাজটা করার পর তুমি কি করবা চিন্তা করো। তুমি এরপর যেই কাজটা করবা সেটা হচ্ছে এই আই এর ভ্যালুকে, আই এর ভেতরে কারেন্টলি যে ভ্যালুটা আছে সেটাকে তুমি এস এর সাথে অ্যাড করবা এন্ড এস কে তুমি আপডেট করে দিবা। তোমাকে কন্টিনিউয়াসলি সাম আপডেট করতে হবে না, চিন্তা করো তো। এই যে এস এর সাথে তুমি আই অ্যাড করে এস কে আপডেট করে দিলা, অর্থাৎ এস এর ভেতরে চলে আসলো কত বলতো? 0 প্লাস 2 ইকুয়াল টু 2। এস এর ভেতরে 2 চলে আসলো। তাহলে তুমি পরবর্তীতে কোন টার্মটা অ্যাড করবা? নেক্সট টার্মটা কি হবে বলতো? নেক্সট টার্মটা হবে এই যে, নেক্সট টার্মটা হবে তোমার 4। এই যে দ্যাটস দ্য নেক্সট টার্ম। তাহলে তুমি 4 কে কিভাবে পাবা? তো তুমি আই এর ভ্যালুগুলো কিভাবে কন্টিনিউয়াসলি আপডেট করবে, এটা বোঝার জন্য তোমাকে সিরিজের মধ্যে প্যাটার্ন খুঁজতে হবে। তুমি যদি খেয়াল করো, এখানে সিরিজের মধ্যে একটা প্যাটার্ন আছে, আমি দেখতে পাচ্ছি এখানে যে টার্মগুলো সিরিয়ালি আছে, প্রত্যেকটা টার্মের সাথে তার প্রিভিয়াস টার্মের যে ডিফারেন্স সেটা হচ্ছে 2, রাইট? এক্স্যাক্টলি। তাহলে আমি আই এর ভ্যালুগুলো যদি কন্টিনিউয়াসলি আপডেট করতে চাই, আমি কিভাবে আপডেট করব? হাউ শুড আই আপডেট দ্য ভ্যালু অফ আই? Yes, I should increase the value of I by 2. Exactly. তোমরা যেটা বলছো, ভেরি গুড। তাহলে আমার এখানে দেখো, এই যে কাজটা, এই যে আমার এস এর সাথে আই এর ভ্যালু অ্যাড করে এস কে আপডেট করা এবং আই এর ভ্যালু 2 পরিমাণ ইনক্রিজ করা, এই যে দুইটা কাজ, এই দুইটা কাজ কি আমাকে বারবার করতে হবে না বলো তো? এটা বুঝো কিনা তোমরা একটু দেখো। আই কে আমি আপডেট করব এবং সেটাকে এস এর সাথে অ্যাড করে দিব, এই কাজটাকে আমার বারবার করতে থাকতে হবে না? বুঝতেছো? এই দুইটা কাজ রিপিট করতে হবে না? এই যে আই ইকুয়াল টু 2 এর জন্য করা লাগবে, তারপরে আই ইকুয়াল টু 4 এর জন্য, এইভাবে রিপিট করতে হবে না এই দুইটা কাজ? এক্স্যাক্টলি, আনটিল আই রিচেস 100। দেখো তো, এক্স্যাক্টলি। তার মানে এই দুটো আমি কাজ কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ আমার আই এর ভ্যালুটা 100 এর চেয়ে লেস অর ইকুয়াল। ইয়েস, দ্যাটস দ্য কন্ডিশন।
তাহলে এই কন্ডিশনের উপর বেস করে এই দুইটা কাজ আমি রিপিটেডলি করব। ফাইনালি আই এর ভ্যালু যখন 100 এর চেয়ে বড় হয়ে যাবে তখন আমি কি করব? তখন কিন্তু আর আমি এই কাজ করব না, আমি লুপ ব্রেক করে বাইর হয়ে আসব। তো যখনই আমি লুপ ব্রেক করে বের হয়ে আসবো, আমি জানি যে আমার এস এর ভেতরে রেজাল্টটা আছে, এই যে এস ভেরিয়েবলের ভেতরে আমার এই সিরিজের সামেশনটা আছে, তাহলে আমি সেটা প্রিন্ট করে দিব। দেখো তো সবাই বুঝতেছো কিনা? এই যে বাম পাশে আমি যেটা লিখছি এটা বুঝছো কিনা? একটু দেখো, একটু দেখলেই বুঝবা, সিম্পল ভাই, কঠিন কিছু লেখে নাই। সবাই ক্লিয়ার? খন্দকার বুঝছো? আরিজ, আফনান, অন্তরিক্ষ, আধিরা এবং আরো অনেকে, নাবিল, জায়ান, রহিম, জানিতা, বুঝছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে এই যে এই স্টেপগুলো যদি বুঝো, এখন দেখো এইটাকেই আমি এখন অ্যালগোরিদমে কনভার্ট করব। এটাকে এখন আমি অ্যালগোরিদমে কনভার্ট করব কিভাবে? এই দেখো, আমার স্টেপ 1 হচ্ছে স্টার্ট, এটা সবসময় লিখতে হয়। স্টেপ 2 হচ্ছে এই যে এত কথা না লিখে তুমি, এই যে আমি সহজে দেখাই তোমাকে, তুমি চাইলে এত কথা না লিখে, এত ইংলিশ কথা না লিখে তুমি এইভাবে এক লাইনে লিখতে পারো। এই যে এখানে যেটা করছে, এস ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 2 সেট করছে, দ্যাটস ইট। ভেরিয়েবলের ভ্যালু সেট করছে, এইটাকেই দেখো বাংলায় লিখছে, সরি বাংলা ইংলিশে লিখছে বড় করে। তো তুমি চাইলে এইভাবে এক্সপ্রেশন দিয়ে লিখতে পারো। এরপরে স্টেপ 3 হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই, এটাকেই লিখছে। স্টেপ 4 হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 2। স্টেপ 5 হচ্ছে কন্ডিশন চেক করা। স্টেপ 6 হচ্ছে, আচ্ছা স্টেপ 5 এ আমার কন্ডিশন যদি ট্রু থাকে, আমার কন্ডিশন যদি ট্রু হয়, অর্থাৎ আই এর ভ্যালু যদি সত্যিকার অর্থেই লেসার ইকুয়াল টু 100 হয়, তাহলে আমি কি করব? আমি জাম্প করব। কোথায় জাম্প করব? আমি স্টেপ 5 থেকে স্টেপ 3 তে জাম্প করব, এই যে এখানে স্টেপ 5 থেকে আমি স্টেপ 3 তে জাম্প করব, এটাই লিখছে। হ্যাঁ, অ্যাভারেজ, ও ভেরি গুড, ভেরি গুড, অ্যাভারেজ একটা ভেরিয়েবল নিতে হবে, ভেরি গুড। হ্যাঁ, আমি এটা মিস করে গেছিলাম, অ্যাভারেজ নামের একটা ভেরিয়েবল নিতে হবে। স্টেপ 6 এ কি, আচ্ছা স্টেপ 6 এ কখন যাব একটু চিন্তা করো তো ভাইয়েরা, স্টেপ 6 এ কখন যাব? দেখো, এই যে স্টেপ 3 থেকে স্টেপ 4 এ আসা, দেখো ভালো করে বুঝো, অ্যালগোরিদমে তুমি এক্সপার্ট হয়ে যাবা। স্টেপ 3 থেকে স্টেপ 4 এ আসা, স্টেপ 4 থেকে স্টেপ 5 এ আসা, এন্ড দেন স্টেপ 5 থেকে আবার স্টেপ 3 তে যাওয়া, এই সাইকেল কতক্ষণ চলবে? এই সাইকেল ততক্ষণ চলবে যতক্ষণ আই এর ভ্যালু 100 এর চেয়ে ছোট বা সমান। যখনই আই এর ভ্যালু 100 এর চেয়ে গ্রেটার হয়ে যাবে, তখন কি হবে? তখন কিন্তু তোমার এই যে স্টেপ 5 থেকে চলে আসবা স্টেপ 6 এ, এন্ড স্টেপ 6 এ এসে তুমি কি করবা? এই যে অ্যাভারেজটা বের করে ফেলবা, অর্থাৎ আমি একটু এটাকে সিম্পলি লিখি, এই যে স্টেপ 6 এ এসে তুমি অ্যাভারেজ সমান এস বাই 50 করে বের করতেছো, আর স্টেপ 7 এ এসে তুমি সাম আর অ্যাভারেজ প্রিন্ট করে দিচ্ছ, আর স্টেপ 8 এ গিয়ে এন্ড। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো পুরাটা বোঝা গেছে কিনা? বলো 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 বলো, বোঝা গেছে কিনা? ভেরি গুড। এইবার দেখো, এইটা অনেকটা সিরিজ ক্যালকুলেটর মতোই, মানে সিরিজের সামের মতোই। ডিফারেন্স হচ্ছে আমরা এখানে সাম না করে মাল্টিপ্লিকেশন করব। তো এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল প্রবলেম। তো ফ্যাক্টোরিয়াল প্রবলেমে আমাদের যেটা করতে হয়, কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি ওই নাম্বার থেকে শুরু করে সিকোয়েন্সিয়ালি সব ন্যাচারাল নাম্বারকে আমরা মাল্টিপ্লাই করতে থাকবো আপ টু 1। এই যে এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন। তাহলে এইটা আমাদের এখন বের করতে হবে, আমাদের এন এর ভ্যালুটা ইনপুট হিসাবে নিয়ে তারপরে এটা বের করতে হবে। আমরা এন এর ভ্যালুটা ইনপুট নিব, ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ওকে, তাহলে দেখো আমি একটু তোমাদেরকে বুঝাই এটা কিভাবে করবা। তোমরা যেটা করতে পারো, সিম্পল সলিউশন যেটা, এই যে তোমরা আগের মতো করে চিন্তা করো। আচ্ছা আমি একটু
এই সিরিজটাকে একটু ভিন্নভাবে আরেকবার লিখি। এটাকে আরেকবার লিখি আমি। কিভাবে লিখবো? এটাকে উল্টায় দিই। আচ্ছা, এইভাবে উল্টাইলে তো হবে না, এটা এইভাবে উল্টানো যাবে না। আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার এই যে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 n মাইনাস 1 ইন্টু n, এইভাবে লিখি। একই জিনিস, বাট এইভাবে লিখলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, আমরা যেই কাজটা করবো অনেকটা আগের মতোই। আমরা একটা ভেরিয়েবল রাখবো যার নাম দিব হচ্ছে ফ্যাক্ট। এই যে ফ্যাক্ট, এই ভেরিয়েবলের ভেতরে শুরুতে 1 রাখবো, বিকজ আমরা এখনো কোনো কিছু মাল্টিপ্লাই করি নাই, দ্যাটস ওয়াই। আমরা একটা ভেরিয়েবল রাখবো যার ভেতরে আমরা এই কনজিকিউটিভ টার্মগুলার প্রত্যেকটাকে আমরা হচ্ছে একটা একটা করে স্টোর করব। তো আমাদের এই ভেরিয়েবলটার নাম আমরা দিচ্ছি কে। এই কে এর ভেতরে আমরা আমাদের স্টার্টিং টার্মটা রাখতেছি, যে দিস ইজ দ্য স্টার্টিং টার্ম and this is the ending term. ওকে, তাহলে আমাদের স্টার্টিং এর কাজ দুইটা হবে। স্টার্টিং এর কাজ হবে হচ্ছে তোমার এই যে এই দুইটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করা। দেন আমরা যেটা করব ওই যে আগের মতোই দুইটা কাজ করব। কি সেই কাজ দুইটা? কি, ফ্যাক্ট ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুটা আছে তার সাথে কে ভেরিয়েবলের ভ্যালুটা মাল্টিপ্লাই করব, কে ভেরিয়েবলকে 1 ইনক্রিজ করব, দ্যাটস ইট। এই দুইটা কাজ আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। তাহলে কি হবে চিন্তা করো, আমাদের এই কে এর ভেতরে শুরুতে আছে 1 আর ফ্যাক্টের ভেতরে শুরুতে আছে 1, তাহলে 1 ইন্টু 1 গুণ হবে, মাল্টিপ্লাই হবে। দেন আমাদের কে এর ভেতরে চলে আসবে হচ্ছে তোমার 2, কে এর ভেতরে 2 চলে আসবে। কে এর ভেতরে যদি 2 চলে আসে তাহলে আমরা এই যে ফ্যাক্টের সাথে তাহলে 2 কে মাল্টিপ্লাই করব, তাহলে 1 ইন্টু 2, 2 হবে ফ্যাক্টের ভ্যালু, এবং কে এর ভ্যালুকে আরো এক আপডেট করব, তাহলে কে এর ভ্যালু চলে যাবে এইখানে। এইভাবে আমরা কিন্তু কে এর ভ্যালুকে আপডেট করতেই থাকবো। কে এর ভ্যালুকে এইভাবে হচ্ছে আমরা চেঞ্জ করতেই থাকবো আপ টু কে এর ভ্যালু n পর্যন্ত। কে এর ভ্যালু n পর্যন্ত আমরা এইভাবে এই কাজগুলো করতেই থাকবো সিরিয়ালি। এই যে আমরা ফ্যাক্টের সাথে কে কে মাল্টিপ্লাই করব এবং কে এর ভ্যালু 1 ইনক্রিজ করব। এই যে দ্যাটস দ্য টু স্টেপ দ্যাট উইল কন্টিনিউ until k is less or equal to n, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাই যাব। যখন k গ্রেটার দেন n হবে তখন আমরা জানি আমাদের কাজ করা শেষ। so then we will print the value of fact. দেখো বোঝা যাচ্ছে কিনা, দেখো ভাইয়া বোঝা যাচ্ছে কিনা। ওকে, তাহলে এই জিনিসটাই দেখো, এখানে অ্যালগরিদম লেখা হয়েছে। আমরা স্টার্ট করেছি, এন এর ভ্যালুটা ইনপুট নিয়েছি, ফ্যাক্টের ভ্যালু 1 দিয়ে সেট করেছি, কে এর ভ্যালু 1 দিয়ে সেট করেছি, তারপরে যে রিপিটেড দুইটা কাজ করছি। ফ্যাক্টের ভ্যালুকে আমরা এইভাবে আপডেট করছি, কে এর ভ্যালুকে এইভাবে আপডেট করছি, অ্যান্ড আমরা চেক করতেছি যে কে এর ভ্যালু কি এন এর চেয়ে ছোট কিনা। যদি হয় তাহলে আমরা গো টু কি বলতেছি, স্টেপ 5, অর্থাৎ আমরা এই যে এই স্টেপে চলে যেতে বলতেছি আবার। তাহলে এই স্টেপগুলো কিন্তু বারবার হবে, স্টেপ 5 and 6, এন্ড ফাইনালি আমরা স্টেপ 8 এ গিয়ে ফ্যাক্ট ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করে দিব, যেটা হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট, এন্ড দেন এন্ড করে দিব। সো দ্যাটস দ্য কমপ্লিট অ্যালগরিদম। এখানে যেই অ্যালগরিদমটা আছে সেটা হচ্ছে লিপিয়ার ক্যালকুলেট করার অ্যালগরিদম। তো ফর্মুলাটা এখানে দেওয়া আছে, আমি তোমাদেরকে একটু ফর্মুলাটা জেনারেলাইজ করে সামারাইজ করে দেখাই। যে লিপিয়ার ক্যালকুলেট করার জন্য যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমার এআর এর ভ্যালুকে 400 দিয়ে মড করতে হয়। মড করা মানে তো বুঝো, রিমাইন্ডার ক্যালকুলেট করা। তো তুমি তোমার এআর এর ভ্যালুকে 400 দিয়ে মড করে 0 আসে কিনা সেটা চেক করবা। 0 যদি আসে তাহলে লিপিয়ার। আচ্ছা, 0 যদি না আসে তাহলে তুমি এআর এর ভ্যালুকে তুমি হচ্ছে 4 দিয়ে মড করে দেখবা 0 আসে কিনা, এবং এন্ড এআর এর ভ্যালুকে 100 দিয়ে মড করে দেখবা নন জিরো কিছু আসে কিনা। যদি তাই হয় তাহলে তুমি আবার বলতে পারবা এটা লিপিয়ার। তাহলে হয় এই কন্ডিশন ট্রু হবে,
অথবা এই সেকেন্ড কন্ডিশন ট্রু হবে, যে কোনো একটা, উপরেরটা নাহলে এই যে সেকেন্ড কন্ডিশন, এই দুইটার যে কোনো একটা ট্রু হলেই আমরা বলতে পারবো লিপ ইয়ার। সো বেসিক্যালি দেখো এখানে এই অ্যালগোরিদমটাই কিন্তু দেওয়া আছে। এই যে আমরা স্টার্ট করতেছি, এআর এর ভ্যালুটা ইনপুট নিচ্ছি, তারপরে আমরা চেক করতেছি যে এআর এর ভ্যালুটা কি 400 দিয়ে ডিভিজিবল কিনা। যদি হয় তাহলে আমরা স্টেপ 6 এ যেতে বলতেছি। স্টেপ 6 এ কি করা হচ্ছে, এই যে দিস ইয়ার ইজ লিপ ইয়ার, এটা প্রিন্ট করা হচ্ছে। আর যদি এআর এর ভ্যালুকে 400 দিয়ে আমরা ডিভিজিবল করতে না পারি, দেন আমরা কি চেক করব, এই যে আদারওয়াইজ আমরা চেক করব এআর এর ভ্যালুটা কি 100 দিয়ে নট ডিভিজিবল কিনা এবং 4 দিয়ে ডিভিজিবল কিনা। যদি এইটা হয় তাহলে আমরা স্টেপ 6 এ গিয়ে লিপ ইয়ার প্রিন্ট করব, আদারওয়াইজ আমরা স্টেপ 5 এ আসবো এবং নট লিপ ইয়ার প্রিন্ট করব এবং আমরা চলে যাব স্টেপ 7 এ। দেখো বোঝা যাচ্ছে কিনা, ভেরি সিম্পল। ফর্মুলা মনে রাখবা, কাজ হয়ে যাবে। লিপ ইয়ারের ফর্মুলাটা মনে রাখবা, কাজ হয়ে যাবে। ওকে, এই প্রবলেমটা হচ্ছে আমাদের কোন একটা নাম্বার প্রাইম কিনা, প্রাইম অর নট, এইটা চেক করার কোড, এটা চেক করার অ্যালগোরিদম। হ্যাঁ, আইদার বাই 400 অর বাই 4 এন্ড নট বাই 100, এক্স্যাক্টলি, ভেরি গুড। অর্থাৎ তোমার নাম্বারটা আইদার 400 দিয়ে ডিভিজিবল হবে অর 100 দিয়ে নট ডিভিজিবল এন্ড 4 দিয়ে ডিভিজিবল। ওকে, তো আমরা কোন একটা নাম্বারকে প্রাইম কখন পাবো বলতো? প্রাইমের ডেফিনেশন কি? যদি কোন একটা নাম্বারকে if a number is divided only by 1 and itself, then it is prime. তোমরা তো এটা জানো, ছোটবেলায় পড়ছো প্রাইমের ডেফিনেশন। এটা হচ্ছে প্রাইমের ডেফিনেশন, দেখো তো বুঝতেছো কিনা। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী তোমরা কিভাবে বের করবা যে কোন একটা নাম্বার প্রাইম কিনা? তোমাকে যেটা করতে হবে, তুমি তো জানো কোন একটা নাম্বারকে 1 এবং ওই নাম্বার দিয়ে ডিভিজিবল করাই যাবে। তো প্রাইম হবে কিনা সেটা চেক করার জন্য তোমাকে যেটা করতে হবে, ধরো তুমি একটা নাম্বার n, এটা প্রাইম কিনা চেক করবা। হ্যাঁ, তাহলে কি করবা, তুমি যেটা করবা, n কে কিছু নাম্বার দিয়ে ডিভিজিবল করা যায় কিনা সেটা চেক করবা। এই কাদের দিয়ে ডিভিজিবল করা যায় কিনা চেক করবা, তারা হচ্ছে তোমার 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত যত নাম্বার সবগুলা, এই সবগুলা দিয়ে ডিভিজিবল করা যায় কিনা n কে, সেটা চেক করবা। যদি দেখো যে হ্যাঁ ডিভিজিবল করা যাচ্ছে, তাহলে এটা তো বুঝেই গেছে এটা নট প্রাইম। আর যদি দেখো যে না ডিভিজিবল করা যাচ্ছে না, এই যে 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত একটা নাম্বার দিয়েও আমি n কে ডিভিজিবল করতে পারতেছি না, তার মানে দিস ইজ প্রাইম। তো প্রাইমের বের করার লজিক বুঝতে পারছো? ভেরি গুড। 2 থেকে n-1 পর্যন্ত ডিভিজিবল কিনা চেক করব, এক্স্যাক্টলি এরই করা হয়েছে। আমরা প্রথমে স্টার্ট করে n এর ভ্যালুটা ইনপুট নিচ্ছি, তারপর দেখো আমরা যতক্ষণ আমরা যদি n এর ভ্যালুটা 2 এর চেয়ে ছোট পাই, তার মানে তো এটা অবশ্যই নট প্রাইম। 2 এর চেয়ে ছোট ভ্যালু তো নট প্রাইমই হবে, রাইট? সো এই যে আমরা স্টেপ 11 এ গিয়ে প্রিন্ট করে দিচ্ছি নট প্রাইম। আর আমাদের n এর ভ্যালু যদি 2 এর চেয়ে বড় হয়, তাহলে এটা প্রাইম হইতেও পারে। তো আমরা কিভাবে চেক করবো, দেখো এই যে আমরা কে এর ভ্যালু শুরুতে 2 দিয়ে তোমার হচ্ছে সেট করতেছি। কে হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডিভিডেন্ড। হ্যাঁ, ডিভিডেন্ড। ওকে, ডিভিডেন্ড। তাহলে কে কে আমরা 2 দিয়ে সেট করতেছি, তারপর আমরা m ভেরিয়েবলের ভেতরে n নিচ্ছি। এরপর দেখো আমরা চেক করতেছি এখানে আমাদের n এর ভ্যালুকে কে এর ভ্যালু দিয়ে ডিভাইড মড করার পর এটা কি 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে আমরা স্টেপ 11 এ আবার চলে যাব। তার মানে স্টেপ 11 এ গিয়ে আমরা প্রিন্ট করে দিব নট প্রাইম। আর যদি আমরা কোন কে এর জন্য, এই যে দেখো n কে কে দিয়ে ডিভাইড করে আমি কে আপডেট করতেছি, 1 পরিমাণ ইনক্রিজ করে আপডেট করতেছি। সো আমি এইভাবে কে এর ভ্যালু 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত আমি হচ্ছে প্রত্যেকটা কে এর জন্য n কে মড করব এবং চেক করব এটা 0 হয় কিনা। যদি আমি দেখি যে আমার কে এর ভ্যালু n-1 পর্যন্ত একটা ভ্যালু দিয়েও আমি
কে এর ভ্যালু এন এর চেয়ে, এই যে ইফ এ কে লেস দেন এন, মানে কি আমার কে এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত এন এর চেয়ে ছোট আমি ততক্ষণ পর্যন্ত কই যাব, স্টেপ 6 এ। স্টেপ 6টা কি, এই যে ডিভিজিবল কিনা এটা চেক করার যে স্টেপটা সেটা। তাহলে যতক্ষণ পর্যন্ত কে এর ভ্যালু এন এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত আমি স্টেপ 6 এ গিয়ে ডিভাইড করব। এন এর ভ্যালু ধরো যে আমার কে এর চেয়ে সরি কে এর ভ্যালু এন এর চেয়ে এন এর সমান বা বড় হয়েছে, তার মানে কি বলতো, আমি 2 থেকে n-1 পর্যন্ত একটা নাম্বার দিয়েও কে এন কে ডিভাইড করতে পারি নাই, ডিভিজিবল করতে পারি নাই। তার মানে আমার যদি এই কন্ডিশন ব্রেক হয়ে নিচে আসা লাগে, দ্যাট মিন্স আমি এমন কোন কে এর ভ্যালু পাই নাই যাকে এন দিয়ে ডিভাইড করা যায়। সো এই যে আমি বলতে পারি এন হচ্ছে একটা প্রাইম নাম্বার ছিল। অর্থাৎ লজিকটা খুব সিম্পল, তোমার যদি কে এর কোনো ভ্যালু দিয়ে এন কে ডিভাইড করা যেত তাহলে তো তুমি স্টেপ 11 এ গিয়ে নট প্রাইম প্রিন্ট করেই দিতা এবং শেষ করে দিতা। বাট তুমি এই কন্ডিশনটা ব্রেক করে নিচে আসতেছো, মানে কি 2 থেকে n-1 পর্যন্ত কোনো নাম্বার দিয়ে তুমি এন কে ডিভাইড করতে পারো নাই। সো দ্যাটস ওয়াই তুমি স্টেপ 9 এ আসতেছো। ভেরি গুড। So this is the last question that we will solve today. তো এই কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 24-এ এসেছিল। দেখো একটা সিরিজ দিয়ে আমাদের এটার সাম ক্যালকুলেট করতে বলছে, খুবই সিম্পল। তোমরা স্টেপ বাই স্টেপ কিছু কাজ করবা, হ্যাঁ, তাহলে ইজিলি বের করতে পারবা। তোমরা শুরুতে দেখবা তোমাদের সিরিজের স্টার্টিং টার্মটা কোনটা, এই যে দিস ইজ দ্য স্টার্টিং টার্ম। তারপর তোমরা দেখবা এন্ডিং টার্ম কোনটা। ওকে, So starting term is 9 square, ending term is 90 square. তার মানে আমরা রিপিটেড কিছু স্কয়ারের ভ্যালু অ্যাড করতেছি। সো আমাদের এখানে আমাদের কি করতে হবে চিন্তা করো, আমরা এস নামের একটা ভেরিয়েবল নিব যার ভেতরে শুরুতে 0 রাখবো। আর আমাদের একটা তোমার হচ্ছে ডাইনামিক ভেরিয়েবল রাখা লাগে না, বা একটা চেঞ্জিং ভেরিয়েবল রাখা লাগে না, যেটা হচ্ছে প্রত্যেকটা টার্ম টাচ করে করে যায়। ওই চেঞ্জিং ভেরিয়েবলের ভেতরে কি নিব, 9 স্কয়ার। এইভাবে নিব না, এইভাবে নিব না, বিকজ দেখো আমার স্কোয়ার কিন্তু প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে আমি করতেছি, এই যে এইখানেও স্কোয়ার, এইখানেও স্কোয়ার, প্রত্যেকটা টার্মের আমি স্কোয়ারই নিতেছি। তাহলে এইটা কিন্তু আমার ডাইনামিক ভেরিয়েবল হবে না, রাদার আমি এই যে কার স্কোয়ার নিচ্ছি, দেখো শুরুতে 9, তারপরে 12, তারপরে 15। সো এখানে একটা প্যাটার্ন আছে, এই যে আমি যার স্কোয়ার নিচ্ছি সেটা দেখো, যার স্কোয়ার নিচ্ছি সেটা আমার দেখা যাচ্ছে যে 3 করে ইনক্রিজ করতেছে, যার স্কোয়ার নিচ্ছি সেটা 3 করে ইনক্রিজ করতেছে। এই যে শুরুতে 9 এর স্কোয়ার, তারপর 12 এর স্কোয়ার, তারপর 15 এর স্কোয়ার। আমি বলতে পারি এই যে আমার ফার্স্ট টার্মের জন্য আমি যার স্কোয়ার নিচ্ছি সেটা হচ্ছে 9। তাহলে এই যে এইভাবে আমি স্টার্ট করব, দেন আমি এস এর সাথে আই এর স্কোয়ার অ্যাড করব এন্ড এস কে আপডেট করব। আই এর ভ্যালু আমি 3 করে ইনক্রিজ করব এন্ড এই কাজটা আমি কতক্ষণ পর্যন্ত করব, আনটিল আই ইজ লেস অর ইকুয়াল টু 90। তাহলে এই কাজটা রিপিটেডলি হবে এন্ড দেন ফাইনালি আমি লুপ থেকে বের হব কখন, যখন আই এর ভ্যালু গ্রেটার দেন 90। আর আমি লুপ থেকে বের হয়ে কি করব, এই যে আমার রেজাল্টটা যেই ভেরিয়েবলের ভেতরে আছে এস সেটা প্রিন্ট করে দিব, দ্যাটস ইট। আমি এটা করি, হ্যাঁ, আমি এটার অ্যালগরিদমটা লিখি, তোমরা একটু সলিউশনটা পাশে পাশে দেখো। ওকে, আমি শুরু করতেছি। স্টেপ 1 স্টার্ট, দ্যাটস ম্যান্ডেটরি। স্টেপ 2 কোনো ইনপুট নেওয়া লাগবে না, কোনো ইনপুট নেওয়ার নাই। তাহলে আমি আমার ভেরিয়েবলগুলো সেট করি, s ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 9। ওকে, স্টেপ 3 এই যে এই দুইটা কাজ আমি সিরিয়ালি করব, s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i। এন্ড স্টেপ 4 হচ্ছে i এর ভ্যালু 3 দিয়ে ইনক্রিজ করব। স্টেপ 5 এ আমি চেক করব ভাইয়া যে ইফ i ইজ লেস অর ইকুয়াল টু 90, গো টু স্টেপ 3। i এর ভ্যালু যদি হচ্ছে 90 এর চেয়ে লেস অর ইকুয়াল হয়, গো টু স্টেপ 3। আদারওয়াইজ মুভ টু স্টেপ 6 এন্ড প্রিন্ট s। এন্ড ফাইনালি কাজ শেষ, স্টেপ 7 এর এন্ড। দেখো কত সহজ। ভেরি গুড তাসিন, একদম কারেক্ট সলিউশনটাই দিছো চ্যাট বক্সে, ভেরি গুড, এক্সেলেন্ট। দেখো তো বোঝা যাচ্ছে কিনা। ওকে ওকে, ভেরি গুড।
তাহলে এখানে আমাদের কিছু কোশ্চেন আছে, এগুলো দিয়ে শেষ করি। দেখো, হোয়াট ইজ অ্যাসেম্বলার? অ্যাসেম্বলার ইজ এ ট্রান্সলেটর প্রোগ্রাম দ্যাট কনভার্টস অ্যাসেম্বলি কোড ইনটু মেশিন কোড। হোয়াট ইজ সুডোকোড? সুডোকোড ইজ এ স্টেজ অফ প্রোগ্রাম ডিজাইনিং that is done by making a sample code. What is 4GL? 4GL means fourth generation language. What is runtime error? Runtime error means it is basically a type of error that occurs during runtime or while running the code. What is translator program? Translator program is basically a software that converts high level language code into object code. Complete. Very good. এরপর এখানে দেখো, এখানে কিছু আমাদের কম্প্রিহেনশন বেসড কোশ্চেন আছে। হোয়াট টাইপ অফ এরর অফ দ্য প্রোগ্রাম ইজ শোড ইন দ্য স্ক্রিন ডিউরিং ট্রান্সলেশন? ট্রান্সলেশনের সময় কোন ধরনের এরর দেখাতে পারে বলতো? সিনট্যাক্স এরর। ভেরি গুড। সিনট্যাক্স এরর মানে তুমি যদি হচ্ছে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক করো, কোনো যদি রুল ফলো না করো, কোডিং এর কোনো রুল ফলো না করলে সিনট্যাক্স এরর। এক্সপ্লেইন ডিবাগিং। এটা তো আজকে করছি। ডিবাগিং মানে হচ্ছে তোমার বাগ ফিক্স করা, এরর ফিক্স করা। ইন্টারপ্রেটার ইজ মোর ফ্রেন্ডলি দ্যান কম্পাইলার। কেন বলছো বলো তো? ইন্টারপ্রেটার কেন কম্পাইলারের চেয়ে ফ্রেন্ডলি? তোমরা বলো এটা, তোমরা এটা বলো, এটা দিয়ে শেষ করব। ইন্টারপ্রেটার ফ্রেন্ডলি কারণ এই যে ডিবাগ করা ইজি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এইটা হচ্ছে তোমরা করবা। এই যে এখানে হচ্ছে, আচ্ছা এটা তোমরা করবা, এটা অলরেডি করা আছে। এই যে তোমার হচ্ছে একটা অ্যালগোরিদম লিখতে হবে টু ডিটারমাইন ওয়েদার আ গিভেন ইয়ার ইজ লিপ ইয়ার অর নট। এটা ডান, আজকেই তো করছি। লিপ ইয়ারের প্রবলেম আমরা সলভ করছি, ডান। এটা কিন্তু রিসেন্ট কোশ্চেন, ঢাকা বোর্ড 25 লিপ ইয়ার দিছিল। ওকে, ঠিক আছে। তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আমাদের ক্লাস আজকে এখানে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। আমাদের টোটাল 3টা লেকচার থাকবে এই চ্যাপ্টার 5 এর উপরে। আশা করছি এই প্রত্যেকটা ক্লাস তোমরা করবা, তাহলে একটা ভালো ইনসাইট পাবা এবং একটা ভালো প্রিপারেশন তোমাদের এখান থেকে কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফ্লো চার্ট অ্যান্ড আদার স্টাফস অফ সি প্রোগ্রামিং এগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করব। ঠিক আছে, সবাই ভালো থাকো। সবার জন্য শুভকামনা থাকলো। তোমাদের অনেকেরই হয়তো বা পরীক্ষা স্টার্ট হয়ে যাবে মেন ওয়াইল, রাইট? কারো কি এক্সাম স্টার্ট হবে? হতে পারে অনেকের, রাইট? ওকে, ঠিক আছে। সো সবার জন্য অল দ্য বেস্ট। হ্যাঁ, ভালো করে প্রিপারেশন নাও, এক্সাম আশা করতেছি ভালোই হবে। ওকে, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।